প্রাক ইসলামিক ভারতকে প্রবর্তনকারী প্রাচীনত্বের প্রতিধ্বনি। প্রাচীন ভারতের গল্প অত্যন্ত প্রাচীন মহান সভ্যতাগুলি তার ভূমিতে উত্থিত হয়েছিল। তারা একটি সমৃদ্ধ ঐতিহ্য রেখে গিয়েছিল। এই অতীত আকৃতির ভারত গভীরভাবে আমরা সেই সময়ে ফিরে যাই। ইসলামের আগমনের আগের ভারতীয় উপমহাদেশ বিশাল পাহাড় উঁচুতে দাঁড়িয়ে আছে এবং কোনো মহান নদী এর সমতল জুড়ে প্রবাহিত হয় না। মরুভূমি কিছু অঞ্চলে বিস্তৃত সবুজ বন আচ্ছাদিত অন্যান্য অংশ এই ভূগোল বিভিন্ন সংস্কৃতি তৈরি করেছে। অনেক ভিন্ন মানুষ আপনি থেকে প্রত্নতাত্ত্বিকরা অনেক প্রাচীন জিনিস খুঁজে পান। পুরানো শহরগুলির নিচে চাপা পড়ে আছে সরঞ্জাম এবং পাত্রগুলি আমাদের দৈনন্দিন জীবন সম্পর্কে বলে শিল এবং লেখাগুলি ইঙ্গিতযুক্ত বিশ্বাসেই আবিষ্কারগুলি। এগুলি ধাঁধার টুকরোগুলির মতো, তারা আমাদের অতীতকে বুঝতে সাহায্য করে। তিনটি লামা যেমন অনেক গোপনীয়তা ধারণ করে, অধ্যয়ন এই সময়ের শেষের দিকে সর্বদা উত্তেজনাপূর্ণ। সভ্যতার জন্মস্থান 19-20 দশকে সিন্ধু উপত্যকার মানুষ বা হারিয়ে যাওয়া পৃথিবী পাওয়া গেছে। প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন শহরগুলি খনন করেছিলেন। তার র্যাপার এবং মাহিন্দ্র আপনার মেয়ের কবজা ছিল তাদের নাম। এই শহরগুলি সিন্ধু নদীর উপত্যকায় ছিল, তারা আশ্চর্যজনকভাবে সুপরিকল্পিত ছিল। এই আবিষ্কার ইতিহাস বদলে দিয়েছে। বই ইঞ্জিন সভ্যতা শহরের ধারণার চেয়েও পুরানো ছিল। উন্নত শহরে দেখিয়েছে জীবন্ত রাস্তাঘাট একটি গ্রিডে তৈরি করা হয়েছিল। ঘরবাড়িতে বাথরুম এবং প্রবাহিত জলের জটিল নিষ্কাশন ব্যবস্থা ছিল। শহরগুলিকে পরিষ্কার রাখা এটি একটি শক্তিশালী কেন্দ্রীয় পরিকল্পনার ইঙ্গিত দেয়। মানুষ এখানে সংগঠিত জীবনযাপন করত। এটি একটি পরিশীলিত সমাজ ছিল। সিন্ধুবাসীরা একটি বিশেষ লিপি ব্যবহার করত। আমরা ছোট পাথরের শিলগুলিতে এটি দেখতে পাই। শিলগুলিতেও পশু খোদাই করা আছে। দুঃখের বিষয় হলো আমরা এখনও সেই লিপিটি পড়তে পারি না। যে তারা দূরবর্তী দেশগুলির সাথে ব্যবসা করত, পূর্ণ মেসোপটেমিয়ায় যেত, দেখে তাদের অর্থনীতি সুবিকশিত হয়েছিল। পশু চিকিৎসকের ফিসফিসানি এলাকা এবং প্রাথমিক রাজ্যগুলিতে নতুন মানুষ ভারতে এসেছিল। পরে তাদের প্রায়শই ইন্দো কাজ বলা হয়। এটি বৈদিক যুগের শুরুতে পবিত্র গ্রন্থগুলির নামানুসারে নামকরণ করা হয়েছিল। ভাদস এই কর আদায় তার কাছ থেকে দেবতা এবং আচার অনুষ্ঠানের পুনরালোচনা করে, যা প্রাথমিক অঞ্চল সম্পর্কে সূত্র দেয়। জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ ফাঁকি দেওয়া বৈদিক সমাজের একটি স্পষ্ট কাঠামো ছিল। মানুষকে নিচতায় বিভক্ত করা হয়েছিল। এটি ছিল খরচের একটি প্রাথমিক রূপ। প্রাথমিকভাবে তারা যাযাবর পালক ছিল, গবাদি পশু উইলে স্বাক্ষর করছিল। ধীরে ধীরে তারা খামার গ্রামে বসতি স্থাপন করেছিল। নদীর ধারে বেড়ে ওঠা ছোট উপজাতিরা বৃহত্তর ক্যানে পরিণত হয়েছিল। এইগুলি মহাজনকে আটকে রাখে একটি কুমোরের যা ষোলটি প্রধান ছিল। কেউ কেউ শাসন করেছিল রাজাদের দ্বারা, অন্যান্য প্রজাতন্ত্র ছিল গোষ্ঠী দ্বারা শাসিত। এই সময় ছিল রাজনৈতিক পরিবর্তনের সময়। ভারত বৈচিত্র্যময় চিন্তার দেশে পরিণত হয়েছিল। ক্রমবর্ধমান এবং উত্থানের জন্য বিভাগ, একীকরণ এবং ধর্মচক্র বর্দা থেকে একটি মহান সাম্রাজ্যের উত্থান হয়েছিল। এর প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মারিয়া। তিনি একজন চতুর এবং উচ্চাকাঙ্ক্ষী নেতা ছিলেন। তিনি একটি খুব বড় সেনাবাহিনী তৈরি করেছিলেন, যার সাহায্যে তিনি উত্তর ভারতের বেশিরভাগ অংশ একত্রিত করেছিলেন। একজন ইতিহার উপদেষ্টা তাকে বৃদ্ধিতে সহায়তা করেছিলেন। সম্প্রতি মেরিয়ন সাম্রাজ্যের জন্ম হয়েছিল। লিঙ্গগুপ্ত নাতি হিসেবে একজন হতবাক ছিলেন অশোক। একজন বিখ্যাত সম্রাট হয়েছিলেন। প্রথমে তিনি একজন ভয়ঙ্কর যোদ্ধা ছিলেন। তিনি একটি ভয়ানক যুদ্ধ করেছিলেন এবং বহু লোককে হত্যা করেছিলেন, যা একটি রসিকতা ছিল। গভীর দুঃখ এবং অনুশোচনা অনুভব করেছিলেন। তারপর তিনি শান্তির পথ বেছে নিয়েছিলেন। তিনি বুদ্ধির শিক্ষা গ্রহণ করেছিলেন, একটি প্রদর্শনী তার ছড়িয়ে ধর্মের বার্তা, ধর্মের অর্থ, ধার্মিকতা এবং কর্তব্য। তিনি খোদাই করেছিলেন পিভটে আদেশ। এই স্তম্ভগুলি সাম্রাজ্য জুড়ে দাঁড়িয়ে ছিল। তিনি সমস্ত ধর্মের প্রতি সহনশীলতা প্রচার করেছিলেন। তার শাসন তার ফোকাসে অনন্য ছিল। পঞ্চম অধ্যায় স্বর্ণ ধ্রুপদী যুগ। গুপ্ত দন্তচিকিৎসক তার উজ্জ্বলতা। শতাব্দীর পরে আরও একটি মহান সাম্রাজ্যের উত্থান হয়েছিল। এটি ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রথম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম। তার পুত্র গুপ্ত ছিলেন একজন মহান বিজেতা। তিনি সাম্রাজ্যকে উল্লেখযোগ্যভাবে প্রসারিত করেছিলেন। গুপ্ত আবার স্থিতিশীলতা এনেছিলেন। তারা ভারতের একটি বিশাল অংশ শাসন করেছিলেন। তাদের বৃষ্টিকে স্বর্ণযুগ বলা হয়। সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছেছিল, চন্দ্রের অধীনে দ্বিতীয় স্থানে পৌঁছেছিল। তিনি দেজা নামেও পরিচিত ছিলেন। এটি ছিল শান্তির সময়, এটি ছিল সমৃদ্ধির সময়। শিল্প ও বিজ্ঞানেরও ব্যাপক বিকাশ ঘটে। গুপ্ত রাজা শিক্ষাকে সমর্থন করেছিলেন। অনেক পণ্ডিত সেখানে থাকতেন এবং কাজ করতেন। যে আদালতগুলি সংস্কৃতি হিসেবে পাঠানো হতো। এই সময়ে বাণিজ্য খুবই সক্রিয় ছিল। ভারতীয় বণিকরা দূরবর্তী দেশে বিক্রি করতেন। তারা দক্ষিণ পূর্ব এশিয়ার রাস্তা দিয়ে ব্যবসা করতেন। মশলা, বস্ত্র এবং রত্ন, জনপ্রিয় সোনার মুদ্রা ছিল যা আমরা ব্যাপকভাবে ব্যবহার করতাম। শহরগুলি বৃদ্ধি পেয়েছিল এবং ধনী হয়ে উঠেছিল। ধারা ষষ্ঠ চাতুর্য এবং অন্তর্দৃষ্টি, শিল্প, বিজ্ঞান এবং চিন্তাভাবনায় কৃতিত্ব।
প্রাক ইসলামিক ভারত আশ্চর্যজনক সাহিত্য তৈরি করেছিল। সংস্কৃত ছিল পণ্ডিতদের ভাষা। কবি কালিদাস বিখ্যাত নাটক লিখেছিলেন। তার কর্মশালা এবং টাইলার এখনও প্রিয় মহাকাব্য রামায়ণ এবং মহাভারত যান। পুরাণগুলি তাদের চূড়ান্ত রূপে লিপিবদ্ধ করা হয়েছিল। দেবতা এবং বীরদের গল্প বলা হয়েছিল। ভারতীয় চিন্তাভাবনা বিজ্ঞানের দুর্দান্ত অগ্রগতি করেছে। তারা গণিতের ক্ষেত্রেও দক্ষতা অর্জন করেছিল। কিন্তু আমি একজন উজ্জ্বল জ্যোতির্বিদ ছিলাম। তিনি বলেছিলেন যে পৃথিবী তার বুকের উপর ঘোরে। তিনি সঠিকভাবে গণনা করেছিলেন। শূন্যের ধারণাটি বিকশিত হয়েছিল। দশমিক পদ্ধতিও শুনেছিলেন। ভারত থেকে এসেছিলেন। আমি আবেদ চিকিৎসার লক্ষণ উন্নত শিল্প এবং স্থাপত্য নতুন উচ্চতায় পৌঁছেছিল। দেবতার জন্য সুন্দর মন্দির তৈরি করা হয়েছিল। পাথরের খোদাই এই মন্দিরগুলিকে সজ্জিত করেছিল। একটি বিখ্যাত লাফের গুহাচিত্রগুলি দেখায় যে তারা বৌদ্ধদের কাছ থেকে আসে। ভাস্কররা অত্যাশ্চর্য মূর্তি তৈরি করেছিল। ধাতু কর্মীরাও দুর্দান্ত দক্ষতা দেখিয়েছিল। সাম্রাজ্যের 7টি গোধূলি, পতন এবং স্থায়ী উত্তরাধিকার। শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য অবশেষে পতনের একটি কারণ ছিল উত্তর থেকে আক্রমণ। কে জানে, ভয়ঙ্কর যোদ্ধারা ভারত আক্রমণ করেছিল। এগুলি দুর্বল হয়ে পড়েছিল। গুপ্ত শাসকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভূমিকা পালন করেছিল। স্থানীয় প্রভুরা হয়ে ওঠে। আরও শক্তিশালী কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে যায়। ভারত খণ্ডিত হওয়ার পর অনেক ছোট রাজ্য উঠেছিল এবং পতন হয়নি। কোনো একক বৃহৎ সাম্রাজ্য ছিল না। রাজা হর্ষদ ম্যাডোনা একত্রিত হওয়ার চেষ্টা করেছিলেন উত্তর ভারত। তিনি কিছু সময়ের জন্য সফলভাবে শাসন করেছিলেন, কিন্তু রাজনৈতিক পরিবর্তন সত্ত্বেও তার সাম্রাজ্য বেশি দিন স্থায়ী হয়নি। সংস্কৃতি সমৃদ্ধ হয়েছিল। শিল্প, শিক্ষা এবং ধর্ম অব্যাহত ছিল। ইসলাম পূর্ব ভারত বিশাল প্রভাব ফেলেছিল। এটি ভারতীয় জীবনের ভিত্তি স্থাপন করেছিল। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অজানা অভিযান চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।